Welcome to our channel, aka English Learning Coaching Center. Today's lesson আজকের পাঠ কম্পোস্ট আপনে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আজকের কবিতা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। 1770 থেকে 1850, 1770 to 1850। First of all, today we going to learn about the poet, কবি পরিচিতি জানব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ who was born on April 7, 1770 at Cockermouth in Cumberland, was one of the most major English romantic poets. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 খ্রিস্টাব্দে 7 এপ্রিল জন্মগ্রহণ করেন কাম্বারল্যান্ডের ককারমাউথে জন্মগ্রহণ করেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was one of the most major English romantic poet. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন বিখ্যাত রোমান্টিক পোয়েটদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত কবি। The publication of Lyrical Bloods in 1798 jointly with another great romantic, Samuel Taylor Coleridge, brought in the English romantic movement. The publication of Lyrical Bloods in 1798, লিরিক্যাল ব্লাডের যে প্রথম প্রকাশিত হয়েছিল জয়েন্টলি উইথ অ্যানাদার রোমান্টিক, মানে অন্য আর একজন রোমান্টিক কবি সামুয়েল টেইলর কোলিজের সাথে। কোলিজ নামে একজন বিখ্যাত রোমান্টিক কবি আর একজন অন্যতম সমকালীন, ব্রট ইন দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলন বয়ে নিয়ে এসেছিল এই লিরিক্যাল ব্লাড পাবলিশের মাধ্যমে 1798 খ্রিস্টাব্দে। ওয়ার্ডসওয়ার্থ হ্যাড এ গ্রেট পোয়েটিক সেন্সিবিলিটি। ওয়ার্ডসওয়ার্থের কাব্যিক সংবেদনশীলতা অর্থাৎ চেতনা ছিল খুব দারুণ। অ্যান্ড was regarded as the worshipper of the nature, প্রকৃতির পূজারী হিসেবে তিনি পরিচিত। Wordsworth wrote much of his poetry in the Lake District in Cumbria. হ্রদের জেলা কাম্বারিতে তিনি তার সমস্ত কবিতাটাই তিনি লিখেছিলেন। রোড মানে লেখা, মাচ অফ হিস পোয়েট্রি তার প্রচুর কবিতা, ইন দ্য লেক ডিস্ট্রিক্ট কাম্বারিয়া হ্রদ সম্মানিত কাম্বারিয়া জেলাতেই তার কবিতা লেখা হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থ described the poetry as the spontaneous overflow of the powerful emotion recollect in tranquility. ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কাব্যকে ওয়ার্ডসওয়ার্থ বলে বর্ণনা করেছেন তৃপ্তি সংগৃহীত প্রবল আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ। স্পন্টেনিয়াস ওভারফ্লো স্বতঃস্ফূর্ত প্রবাহ মানে ধাবমান, অফ দ্য পাওয়ারফুল ইমোশন ক্ষমতাশালী আবেগের, রিকালেক্ট ইন ট্রাঙ্কুইলিটি প্রভাব প্রশান্তি, যেটা আমাদের বলা হয়, কী বলা হয়, স্যাটিসফ্যাকশান, সেই স্যাটিসফ্যাকশানে স্পন্টেনিয়াস ওভারফ্লো যেটা হয়, যার মাধ্যমে আমরা কাব্য কবিতা যা কিছু ভাবি তাই হচ্ছে কাব্য ওয়ার্ডসওয়ার্থের মধ্যে। এভরি ন্যাচারাল অবজেক্ট বিকেম এ পার্ট অফ হিজ এক্সপিরিয়েন্স, তার মতে অভিজ্ঞতা হলো প্রতিটি প্রাকৃতিক বিষয়। হি ডিসকভার্ড এ ডিপ লাভ ফর নেচার ইন হিজ ল্যান্ডস্কেপ ট্যুর of the Alps, Italy, France, Switzerland, and Scotland, and Wordsworth became a poet laureate in 1843. আল্পস, ইটালি, ফ্রান্স এবং সুইজারল্যান্ড ও স্কটল্যান্ডের প্রাকৃতিক ভূমিতে তার ভ্রমণের মধ্য দিয়ে তিনি তার প্রকৃতির প্রতি গভীর যে প্রেম অর্থাৎ ভালোবাসা সেটা তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। 1843 অর্থাৎ 1843-তে তিনি ওয়ার্ডসওয়ার্থ ব্রিটেনের পোয়েট লুরেট অর্থাৎ রাজকবি অর্থাৎ রাজসভার কবি হিসাবে খ্যাতি হয়েছিলেন। This is the brief description of about the poet William Wordsworth. Main poem is composed upon a Westminster Bridge, written by Wordsworth. Today we learned, already discussed about the poet of renowned poem the composed upon a ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আজকে আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজের কবি পরিচিতিটা প্রথমে জানলাম। ওয়ার্ডসওয়ার্থ কী, কবে জন্মেছিলেন, ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্লাড কোন সমকালীন কবির সাথে প্রকাশ করেছিলেন এবং ইংরেজি সাহিত্যে কী বয়ে নিয়ে এসেছিল এবং তার প্রত্যেকটা কবিতা, বেশিরভাগ কবিতা তিনি কোথায় লিখেছিলেন, কোথায় কোন জেলার উপরে ভিত্তি করে লিখেছিলেন, সমস্ত কিছু, এবং তিনি যে প্রকৃতির পূজারী তাও আমরা জানতে পারলাম অ্যাবাউট দ্য পোয়েট্রি থেকে।
In this poem, Wordsworth has used the Italian sonnet form. The present poem, the composed upon Westminster Bridge, Wordsworth used Italian sonnet form. আজকের যে কবিতা ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেখানে কবি ওয়ার্ডসওয়ার্থ ইটালিয়ান সনেট, পেট্রাকান সনেট টাইপ অফ সনেট ফর্ম, সেই সনেট ফর্ম ব্যবহার করেছেন। দিস পোয়েম হ্যাজ 14 লাইন্স, বাট এই কবিতা ওয়েস্টমিনিস্টার ব্রিজ হলো 14 লাইনের কবিতা, অ্যান্ড ডিভাইডেড ইন্টু অক্টেভ অ্যান্ড সেস্টেড। দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেভ। Here the poet finds London as a part of natural landscape, creating a picture of claim and wonder in the early morning light. এখানে কবি ওয়ার্ডসওয়ার্থ লন্ডনকে প্রাকৃতিক ভূমির একটা অংশ, পার্ট অফ ল্যান্ডস্কেপ অংশ হিসেবে তুলে ধরেছেন। ল্যান্ডস্কেপ মানে চিত্র, যে পার্ট মানে পৃথিবীর যে একটা পার্ট মানে নেচার, যে নেচারের একটা অংশ হিসেবে লন্ডনকে তিনি মনে করছেন। এখানে তিনি সূর্যের প্রথম আলো যে তৃপ্তি, অর্থাৎ যে শান্ত স্নিগ্ধ কমল, সেই বিষয়ের যে চিত্রপট এখানে তিনি লন্ডনের মাধ্যমে লন্ডনকে দেখতে পাচ্ছেন। একটা নেচারের যে দৃশ্য, সেই দৃশ্য হিসাবে তিনি একটা পার্ট অফ পিকচার তুলে ধরছেন। দ্য ফার্স্ট 8 লাইন্স অফ দ্য অক্টেভ follow the rhyme scheme A B B A A B B A, and the following 6 lines of the sextet keep to the rhyme scheme C D C D C D. Shakespearean sonnet rhyme of the scheme are different. Petrarchan type of sonnet also different from Shakespearean type of sonnet. William Wordsworth also used Petrarchan type of sonnet in this poem, the composed upon a Westminster Bridge. এখানে কবি যে ছন্দটা ব্যবহার করেছেন, যে ছন্দ লাইন, প্রথম 8 লাইনের যে ছন্দ এ বি এ বি এ বি বি এ বি বি এ, যে ছন্দ ব্যবহার করেছেন, ঠিক তার শেষ 6 লাইন সেখানে তিনি ব্যবহার করেছেন সিডি সিডি সিডি। এটা হচ্ছে পেট্রাকান টাইপ অফ সনেটের একটা সনেট ফর্ম। The subject of the poem is the glorious and majestic beauty of the London city in the early morning. লন্ডনের যে প্রেজেন্ট পোয়েম বলতে, দ্য সাবজেক্ট অফ দ্য প্রেজেন্ট পোয়েম, দিস পোয়েম, যে বিষয় অর্থাৎ থিম, ইজ দ্য গ্লোরিয়াস অর্থাৎ গৌরব, অ্যান্ড ম্যাজেস্টি বিউটি, রাজকীয় অর্থাৎ কি সুপিরিয়র, যে সৌন্দর্য অর্থাৎ সৌন্দর্যের উপরে যে জাদুময় বা চমকপ্রদ যে সৌন্দর্য অফ দ্য লন্ডন সিটি, লন্ডনের নগরীর, ইন দ্য আর্লি মর্নিং, যে সকালের যে চিত্র, সেই চিত্রটাকে তিনি কবি বলছেন এই কবিতার মূল বিষয় বস্তু। দ্য সিটি ইজ নয়েজলেস অ্যান্ড ক্লেম, এই শহর শান্ত এবং নীরব, শব্দ সাউন্ডলেস, নয়েজলেস আর সাউন্ডলেস, পিন ড্রপ সাইলেন্স, ফার্স্ট আর্লি মর্নিং, London city bears the picture of glorious and majestic beauty, which is described by the William Wordsworth in this present poem, the composed upon Westminster Bridge. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা ওয়েস্টমিনিস্টার আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে কবিতা, সেই কবিতায় তিনি যে লন্ডনের সৌন্দর্য, গৌরব এবং সকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে তিনি মেইন বিষয়বস্তু হিসেবে তুলে ধরছেন। The sky is clear and the air is smokeless. আকাশ পরিষ্কার ঝলমলে এবং বাতাস হচ্ছে বিশুদ্ধ ধোঁয়া মুক্ত, অর্থাৎ পরিশুদ্ধ বাতাস। The streets look deserted, রাস্তাগুলো জনশূন্য, and the river is flowing naturally, নদী বয়ে চলেছে আপন গতিতে। The ships and the boats are in standstill mood, বোট এবং জাহাজগুলি স্থির হয়ে দাঁড়িয়ে আছে বস্তুর ন্যায়। পিপিল আর স্টিল ইন দেয়ার হাউজেস, লোকেরাও তাদের বাড়ির মধ্যেও অবস্থান করছে। এ ডিপ সাইলেন্স প্রিভেলস অল রাউন্ড অ্যান্ড দ্য পোয়েট ইজ ফিল্ড উইথ জয় অ্যান্ড ওয়ান্ডার,
এখানে কবি সেই দৃশ্য দেখে যে নদীর গভীর গভীর নীরবতা বিরাজ করছে চারিদিকে, তা দেখে আনন্দে এবং বিস্ময়ে তিনি আপ্লুত। সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে তিনি লন্ডনের সেই দৃশ্য, সমস্ত দিকে জনশূন্য, রাস্তাগুলো জনশূন্য, নদী বয়ে চলেছে আপন গতিতে, বাড়িঘর এর মধ্যে লোকেরা অবস্থান করছে, জাহাজ নৌকোগুলো একভাবে দাঁড়িয়ে আছে স্থির। একটা পিকচার, বিউটিফুল পিকচার, গ্লোরিয়াস অ্যান্ড আর্লি মর্নিং সানলাইট, সবে দ্য রে অফ সান উঠেছে, সবে ঢেকে ফেলেছে শহরটাকে। সেই দৃশ্য থেকে কবি আপ্লুত। He does not see the city alienated from nature, rather he finds it as an integral part of nature and countryside about which he has a general vision and a perception. এখানে কবি যে শহরটা লন্ডনের যে প্রকৃতি থেকে আলাদা নয়, তার আলাদা এটা তিনি ভাবছেন, এটা পার্ট অফ নেচার। এটা লন্ডন সিটিটাকে তো একটা পার্ট অফ নেচার, আগেই বলেছে তিনি, লন্ডন ইজ এ ল্যান্ডস্কেপ অফ দ্য পিকচার, ক্রিয়েটিং এ পিকচার অফ নেচার। তাই বলছে আলাদাভাবে তিনি দেখতে পাচ্ছেন না, এবং তিনি এই শহরটাকে মিশিয়ে দিয়েছেন প্রকৃতির একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। মানুষের যেমন হাত পা অঙ্গ থাকে, ঠিক তেমনভাবেই তিনি মিশিয়ে দিয়েছেন। তার অভিজ্ঞতার মাধ্যমে তিনি, তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি তাই নেচার, লন্ডনকে একটা প্রকৃতির একটা অঙ্গ হিসেবে দেখছেন। দাস হি ব্রেক the bar between the city and nature and unifies them as one and inseparable. এই শহরের বা প্রকৃতির যে বেড়া ভেঙে তাদেরকে এক বা অনন্য হিসেবে একত্রিত করেছেন। অর্থাৎ লন্ডন সিটিও আলাদা নয়, নেচার একটাও আলাদা নয়, পুরো একটা ল্যান্ডস্কেপ, যার মধ্যে লন্ডনও আছে, প্রকৃতির অন্যান্য অংশও আছে। যেমন এই জাহাজ, বোট, মানুষের ঘর বাড়ি, রিয়াব সান, একটা নেচার, একটা নেচার যেভাবে গঠন হয়, একটা কী বল ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটাকে তিনি তার কবিতার মাধ্যমে তিনি বলতে চাইছেন সমস্ত কিছু একটা একে অন্যের পরিপূরক, একটা অঙ্গ। সেখানে তিনি সেই বার অর্থাৎ বেড়া ভেঙে দিয়ে তিনি সমস্ত কিছুকে একটা চিত্রের মধ্যে তিনি অঙ্কন করেছেন। সেই কবিতার মাধ্যমে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে যে কবিতা রচনা করেছেন, সেই কবিতার মধ্যে তিনি সেগুলোকে ইনক্লুড করেছেন। The earth has not anything to show more fair. পৃথিবীর আর কোনো কিছুই নেই সুন্দর দেখানোর মতো। হ্যাজ নট এনিথিং, কোনো কিছুই আর নেই, টু শো দেখানোর, মোর ফেয়ার আর সুন্দর। তো ফেয়ার মানে বিউটি, টু শো মানে প্রদর্শন করা, হাইলাইট করা। তাই বলছে কবি, দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর পৃথিবীর আর কোনো কিছু এমন কিছু নেই যে সুন্দর দেখানোর মতো আছে। ডাল উড হি বি অফ সোল who could pass by, ডাল উড হি বি, যে যার মন নান্দনিকতা, বোকা অর্থাৎ নিরস, রসকস নেই, রোমান্টিসিজম নেই, যে হু কুড পাস বাই, যে এই দৃশ্য অর্থাৎ এই নেচার অফ লন্ডন, বিউটি অফ লন্ডনের সেই দৃশ্য পেরিয়ে যেতে পারে। এই দৃশ্য ব্যতীত আর কোনো দৃশ্য নেই যে পৃথিবী দেখাতে পারে, সেই দৃশ্য লন্ডনেও তিনি দেখছেন। তাই বলছেন যদি এই দৃশ্য কেউ এড়িয়ে যায় সে খুব নিরস, অর্থাৎ নিরস, নান্দনিক, বোধহীন। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই মনোমুগ্ধকর দৃশ্য যা তার গৌরব অর্থাৎ চমকপ্রদ, চমৎকার, যাকযজ্ঞ। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহর এখন পড়ে আছে বস্ত্রের মতো। দ্য বিউটি অফ মর্নিং, সকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে তিনি, এই সিটি এখন বর্তমানে জামার মতো পড়ে আছে সেই সকালের সৌন্দর্য। কোন সৌন্দর্য? সাইলেন্ট, নীরবতা, অ্যান্ড বেয়ার, অনাবৃত, উন্মুক্ত, সেই যেখানে কোনো কিছু নেই, ভিড়ভাট্টা নেই, জামজমাট নেই, সেই দৃশ্য এখন লন্ডন, সেই দৃশ্য পড়ে আছে জামার মতো করে। শিপস, জাহাজগুলো, টাওয়ার্স, মিনারগুলো, ডোমস, গম্বুজগুলো, অ্যান্ড থিয়েটার্স, নাট্যশালাগুলো, অ্যান্ড দ্য টেম্পলস লাই আপ ওপেন আনটু দ্য ফিল্ড। টেম্পলস মিন্স মন্দির, বাট হেয়ার রেফার্স টু এ চার্চ,
যেহেতু লন্ডন খ্রিশ্চিয়ান কান্ট্রি, সো চার্চ রেফার্স টু হেয়ার টেম্পল। উন্মুক্ত হয়ে শুয়ে আছে মাঠের শেষে, প্রান্তরের শেষে, অ্যান্ড টু দ্য স্কাই, আকাশের শেষে। This is the octave of the poem, the Petrarchan type of sonnet, divided in octave and session. First 8 line also called octave. So we already discussed the first 8 line of the poem. What is the theme of the first 8 line or octave? কবি বলছেন এই প্রকৃতির যে পৃথিবী অর্থাৎ নেচার একটা পৃথিবী, তো একটা পৃথিবীর মধ্যেই নেচার, অর্থাৎ পৃথিবী যেহেতু হিউম্যান বিং আমরা দেখছি দৃশ্য, সেই দৃশ্য কবির মতে, কবি যেহেতু আপ্লুত সেই দৃশ্য দেখে, তাই বলছেন এই যে সকালের সৌন্দর্য লন্ডনের যে সিটিতে বইছে, ব্রিজের উপর থেকে তিনি দেখছেন সমস্ত কিছু দাঁড়িয়ে স্থির, ঘরবাড়ি, মানুষজন, সব কিছু বাড়ির ভেতরে আছে, একটা আবহাওয়া ক্রিয়েট করছে সকালের সৌন্দর্য, প্রথম সূর্য উঠেছে, না এই মনোমুগ্ধকর দৃশ্য যা কবির মনকেও ছুঁয়ে গেছে, দাগ কেটেছে। তাই তিনি বলছেন এইরকম সৌন্দর্য পৃথিবীর আর কাউ নেই, যা দেখান এর মতো আর সৌন্দর্য আর নেই, কৃত্রিমতা নেই। যদি এই দৃশ্য কেউ যদি না দেখতে পায় বা এড়িয়ে যায়, সে হচ্ছে বোকা, নির্বোধ, নিরস। আর এখানে প্রান্তরের শেষে আর মাঠের উন্মুক্ত আকাশের সান্নিধ্যে, অর্থাৎ তিনি বলছেন যে আকাশটা যেহেতু মাঠের প্রান্তরে শেষ হয়েছে আর এই উন্মুক্ত সেই জন্য তিনি বলছেন যে আকাশের সান্নিধ্যে যে নেচার, লন্ডন সিটিটাও কিন্তু সেই আকাশের সঙ্গে ছুঁয়ে আছে, সেই দৃশ্য, সকালবেলার যে দৃশ্য। তো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং অ্যান্ড দ্য স্মোকলেস এয়ার, সরি লাস্ট লাইন, অর্থাৎ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই লাইনটা পড়া হয়নি। তো সমস্ত কিছু উজ্জ্বল, অল ব্রাইট সমস্ত কিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং ঝকঝকে, দ্য স্মোকলেস এয়ার বিশুদ্ধ বাতাসে, দ্যুতিময় অর্থাৎ গ্লিটারিং অর্থাৎ চাকচিক্য, ঝকঝকে, ব্রাইট মানে উজ্জ্বল, ঝলঝলে, স্মোকলেস দোহাহীন, অ্যান্ড এয়ার মানে বাতাস, ফ্রি ফ্রম স্মোক, তাই বলছে এখানে স্মোকলেস, ফ্রেশ এয়ার এ পরিপূর্ণ। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য কখনো এইভাবে ছড়িয়ে দেয় না, এমন করেই ছড়িয়ে দেয় না। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, স্পিড মানে ওখানে ছড়ানো অর্থাৎ কিরণ, এইভাবে এমনভাবে ভরিয়ে দেয় না। ইন দ্য হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রকস অর হিলস, পাহাড়, পর্বত এবং শিলার উপরে তার যে আলো অর্থাৎ রশ্মি, সেই রশ্মিকে সূর্য কখনো এমনভাবে ছড়িয়ে দেয় না। নেভার স আমি কখনো দেখিনি, নেভার ফিল্ড আমি কখনো অনুভব করিনি, এ ক্লেম সো ডিপ একটা গভীর শান্তি, প্রশান্তি আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি। এইরকম প্রশান্তি যে সকালবেলা যে সৌন্দর্য, সেই লন্ডনের যে সৌন্দর্য, সূর্যের যে আলো আজকে যেভাবে ছড়িয়েছে, তাই বলছেন কবি এমন করে আমি কোনোদিন দেখিনি, এমন করে কোনোদিন আমি ভাবিনি। দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটা তার আপন বেগে চলেছে। আর টেমস নদীর উপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই নদী টেমস নদীও যেন আজকের আপন বেগে ধাবিত হয়েছে, নিজের গতিতে চলছে মধুর ছন্দে। ডিয়ার গড, মাই ডিয়ার গড, যিশু, হে যিশু, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সেম অ্যাসলিপ, মনে হচ্ছে সমস্ত বাড়িগুলোও যেন নিশ্চুপ, ঘুমিয়ে আছে, স্থির হয়ে আছে, চুপচাপ হয়ে আছে, শান্ত, মানে কোথাও কেউ নেই, জেগে নেই। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই বিশালাকার হৃৎপিণ্ড স্থির হয়ে রয়েছে শুয়ে, অর্থাৎ যে লন্ডনের যে বড় বড় রাজপ্রাসাদ, বাড়ি, শহরগুলো যেন সব চুপচাপ, হৃৎপিণ্ডটা মানে লন্ডনের যে হৃৎপিণ্ড, এই বাড়িগুলো, বিশালাকার যে প্রাসাদগুলো, সেগুলোও যেন আজকে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাই গডকে তিনি বলছেন কি এক দৃশ্য। সো দিস ইজ দ্য following 6 line অর্থাৎ কল্ড সিক্স সেস্টেড,
The Petrarchan type of sonnet, true forms are two form for octave. 8 lines are also include octave, and last 6 lines also include sestet. So this is called Petrarchan type of sonnet. William Wordsworth also used Petrarchan type of sonnet form. So this is the end of the poem, and this is the end of the lesson. Any queries, any question, any doubt, if you comment our comment box, we will try to give proper answer. So next class I will discuss about the MCQ, LCQ and SAQ. So thanks for our class. So and